নমস্কার নমস্কার বন্ধুরা, বন্ধুরা, নতুন একটা ফ্রেশ ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে কিন্তু কিছু জানতে চলেছি যেটা কিন্তু আমরা জানি না। যে তোমরা ইতিহাস জানো কি না অবশ্যই কমেন্টে জানাও। কমেন্টে জানিয়ে আর দিও। আমরা সেই বিষয়টা জানতে চলেছি আর চর্চা করতে চলেছি। একদম। মুজিব হত্যার খবর শুনে রেগে গিয়ে সেদিন যা বলেছিলেন জিয়াউল রহমান, হ্যাঁ, মানে সে কি বলেছিল, কি সিচুয়েশন ছিল, সেটা কিন্তু জানতে চলেছি। একদম। আর আর তার থেকে একটাই বলে থাকি যে কি জিয়াউল জিয়াউল কে এবং রহমান রহমান কে অবশ্যই কমেন্ট করে জানাও, আমাদের একদম। অজানা। আর আমার জাতির পিতা তো জানি, শেখ হুম, মুজিবুর রহমান, তো কিন্তু অবশ্যই। সেই সিচুয়েশনটার থেকে যখন স্বাধীনতা নিয়ে এসেছিল, তার ফ্যামিলি ক্ষয়গ্রস্ত হয়েছিল। তো তারপরে তার মেয়ের সঙ্গে কি হলো সেটা কিন্তু আমরা দেখতেই পেরেছি। আর অবশ্যই সেই চর্চাটা করতে চলেছি যে প্রথম থেকে কি করে টার্ন নিয়ে সিচুয়েশনটা চেঞ্জ হলো। বিশেষত জাতির পিতা কিভাবে হত্যা হ্যাঁ, হয়েছিল, যেমন এটা কিন্তু আমাদের কাছে অনেক দিন ধরে ফ্যাক্ট হুম হুম অজানা। হুম, তো জানতাম না এটা। জানতাম না তেমন ভাবে, তো আজকে এটা হয়তো যারা জানে না বা যারা জানে একদম। অবশ্যই এটা ভালোভাবে ক্লিয়ার হওয়া উচিত যে কেসটা বা ঘটনাটা কি হুম ঘটেছিল, হুম বা হুম। এই ইতিহাসটা অনেক অজানা, রহস্যময়। তো অবশ্যই ভিডিওটি দেখবো। আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো। আর একটাই রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও যারা নতুন আছো। তো চলো গাইস, আজকে ভিডিওটি শুরু শুরু করা করা যাক। যাক। অন্য দিনের মতো সেদিনও রাত ৮টার দিকে ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িতে ফেরেন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান। তিনি হ্যাঁ, জানতেন না সেনাবাহিনীর একদল কর্মকর্তা ও সৈনিক তখন বাংলাদেশের ইতিহাসের জঘন্য এক হত্যাযজ্ঞের প্রস্তুতিতে ব্যস্ত। কয়েক ঘণ্টা বাদে নিজের বাড়ির সিঁড়িতে দাঁড়িয়ে ঘাতকদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন, তোরা কি চাস, কোথায় নিয়ে যাবি আমাকে? বঙ্গবন্ধু তার কথা শেষ করতে পারেননি। তার আগেই ঘাতকের বুলেট কেড়ে নেয় বাংলাদেশের জনকের প্রাণ। তার পরিবারের শিশু থেকে শুরু করে অন্তঃসত্ত্বা নারীও রেহাই পায়নি সেই রাতে। জীবনের হ্যাঁ, কথার এই ভিডিওটিতে সেই রাতের বিস্তারিত কি জানাবো। শুনছি আমরা? সেই রাতের প্রত্যক্ষদর্শীর ভাষ্যমতেই তুলে ধরব কি কি ঘটেছিল ও কারা ইস, ঘটিয়েছিল। এটাও জানিয়ে দিব সপরিবারে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ঘটনা শোনার পর কেমন রিয়েকশন ছিল সাধারণ মানুষ থেকে শুরু করে সেটাও উচ্চ শুনতে চাই। মহলের মানুষদের। পাশাপাশি ভিডিওটিতে সবচাইতে আকর্ষণীয় তথ্য হিসাবে জানতে পারবেন হত্যাকাণ্ডের পর জেনারেল জিয়া যে মন্তব্য করেছিলেন। তাই ও ভিডিওটি না জেনারেল টেনে ছিল। পুরোটা দেখতে থাকুন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন। করে দিও। শুরুতে যেমনটা বলছিলাম, অন্যান্য দিনের মতোই রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের ১৪ই আগস্ট রাত ৮টা নাগাদ ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে ফেরেন। খাওয়া দাওয়া শেষে রাত ১২টার মধ্যেই সে বাড়ির সবাই ঘুমিয়ে যায়। তখন সে বাড়ির নিচতলায় একটি কক্ষে কর্মরত ছিলেন শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত সহকারী এএফএম মুহিতুল ইসলাম। রাত ৩টা নাগাদ ঘুমাতে যান মুহিতুল ইসলাম। এর কিছুক্ষণ পরেই সে বাড়িতে টেলিফোনের দায়িত্বে থাকা ব্যক্তি মুহিতুল ইসলামকে ঘুম থেকে ডেকে তোলেন। এ নিয়ে মুহিতুল ইসলাম বলেছিলেন, বঙ্গবন্ধু আমাকে বললেন আব্দুর রব শের নিয়াবাদ সাহেবের বাসায় আমন্ত্রণ করছে। ওই অবস্থায় আমি পুলিশকে টেলিফোনের চেষ্টা করছিলাম। তারপরে বঙ্গবন্ধু উপর থেকে নিচে নেমে এলেন। তখন উনি আমাকে বললেন যে আমার কাছে দে। আমার কাছ থেকে তিনি রিসিভারটা নিলেন, নিয়ে বললেন যে হ্যালো, আমি প্রেসিডেন্ট শেখ মুজিব বলছি। উনি একথা বলার সাথে সাথেই বৃষ্টির মতো গুলি আসা শুরু হলো। মহিতুল ইসলাম জানান, বঙ্গবন্ধু গাড়ি বারান্দায় এসে দাঁড়িয়ে বললেন যে পুলিশ সেন্ট্রি, আর্মি সেন্ট্রি, এত গুলি চলছে, তোমরা কি করো? মহিতুল ইসলামও ওনার পিছু গিয়ে দাঁড়ালেন। বঙ্গবন্ধু একথা বলেই উপরে উঠে চলে গেলেন। এ গোলাগুলির সময় রাষ্ট্রপতি সহ তার বাড়ির কেউ ঘটনা সম্পর্কে আঁচ করতে পারেননি। শেখ মুজিবুর রহমানের ছেলে শেখ কামালকে যখন বাড়ির নিচতলায় গুলি করে হত্যা করা হয়, তখন ঘটনা সম্পর্কে ধারণা পাওয়া যাচ্ছিল বলে জানিয়েছিলেন মহিতুল ইসলাম। ধানমন্ডির সে বাড়িতে সশস্ত্র হত্যাকারীরা প্রথমে হত্যা করে শেখ কামালকে। গোলাগুলির আওয়াজ শোনার পর ঘটনা সম্পর্কে জানতে বাড়ির নিচতলায় নেমে আসেন শেখ কামাল। ৫-৬ জন আর্মি, কেউ কালো পোশাকধারী, কেউ খাকি পোশাকধারী, ওনার সামনে এসে বলল, হ্যান্ডস আপ। কামাল ভাই বলছে, আমি প্রেসিডেন্ট শেখ মুজিবের ছেলে শেখ কামাল। তখনই সাথে সাথে ব্রাশ ফায়ার, বলেছিলেন ও, মহিতুল ইসলাম। উনি তারপরই কনফার্ম করে গুলিতে বুক মারলো। ঝাঁঝরা হয়ে মুখ থুবড়ে মাটিতে লুটিয়ে পড়েন শেখ কামাল। মহিতুল ইসলামের বর্ণনা অনুযায়ী ধানমন্ডির সেই বাড়িটিতে সর্বশেষ হত্যা করা হয় শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলকে। তখন মানে তার দুই বয়স ছেলে নাকি? মাত্র ১০ বছর। এই হত্যাকাণ্ডটি হয়েছিল মহিতুল ইসলামের সামনে। তিনি বলেন, রাসেল দৌড়ে এসে আমাকে জাপটে ধরে, আমাকে বলল, ভাইয়া আমাকে মারবে না তো? ওর সে কণ্ঠ শুনে আমার চোখ ফেটে পানি এসেছিল। এক ঘাতক এসে আমাকে রাইফেলের বাট দিয়ে ভীষণ মারল।
আমাকে মারতে দেখে রাসেল আমাকে ছেড়ে দিল। ও কান্নাকাটি করছিল যে আমি মায়ের কাছে যাব, আমি মায়ের কাছে যাব। এক ঘাতক এসে ওকে বলল, চল তোর মায়ের কাছে দিয়ে আসি। বিশ্বাস করতে পারিনি যে ঘাতকরা এত নির্মমভাবে ছোট্ট সে শিশুটাকেও হত্যা করবে। রাসেলকে ভেতরে নিয়ে গেল এবং তারপর ব্রাশ ফায়ার। এর মাঝেই হত্যা করা হয় বঙ্গবন্ধুকে। শেখ কামালকে হত্যার পর হত্যাকারীরা বেপরোয়া গুলি চালিয়ে বাড়ির ওপরের দিকে যাচ্ছিল। উপরে উঠে শুরু হয় নির্বিচার হত্যাকাণ্ড। চারিদিকে তখন শুধু গুলির শব্দ। উপরে তো তাণ্ডব লীলা চলছে। চারিদিকে একটা বীভৎস অবস্থা। ঠিক সেই মুহূর্তে উপর থেকে চিৎকার শুরু করল যে পাইছি পাইছি। এরপরে বঙ্গবন্ধুর একটা কণ্ঠ শুনলাম। তিনি বললেন, তোরা আমাকে কোথায় নিয়ে যেতে চাস? এরপরে ব্রাশ ফায়ার। বঙ্গবন্ধুর কণ্ঠ আমরা আর শুনতে পাইনি। সে রাতের ঘটনা এভাবে বর্ণনা করলেন মহিতুল ইসলাম। মানে গুলি করে মারার বঙ্গবন্ধু সময় তো। পরিবারের সব সদস্যকে হত্যার পর ঘাতকরা একে অপরকে বলছিল, অল আর ফিনিশড, সবাই শেষ। 2 মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা তখন বিদেশে। ফলে এই দুজনই ওই কেবল জন্য প্রাণে বেঁচে বাঁচেন। গেছে। মহিতুল ইসলাম 2016 সালে মারা যান। 1996 সালে মিস্টার ইসলাম শেখ মুজিব হত্যা মামলার বাদী হয়েছিলেন। সেই রাতে তিনিও আহত হয়েছিলেন বটে। তবে এত হত্যাকাণ্ডের মধ্যে তিনি কিভাবে বেঁচে গিয়েছিলেন সেই প্রশ্নের কোনো সঠিক উত্তর জানা যায়নি। 1975 থেকে 2016 সেই রাতের পর দীর্ঘ 41 বছর বেঁচে থাকা মহিতুল ইসলাম নানান সময়ে নানান অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তিনি জানিয়েছিলেন, রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের বাড়িতে যখন আক্রমণ হয় তখন কোনো ধরনের প্রতিরোধ ছাড়াই হত্যাকারীরা পুরো বাড়ির নিয়ন্ত্রণ নিয়েছিল। একজন রাষ্ট্রপতির বাড়িতে যে ধরনের নিরাপত্তা থাকা দরকার সেটি ধানমন্ডির 32 নম্বরের বাড়িতে ছিল না। তাছাড়া রাষ্ট্রপতির বাড়িতে আক্রমণের পরেও কোনো তরফ থেকে কোনো ধরনের সহায়তা আসেনি। বরং সপরিবারে শেখ মুজিবুর রহমানকে হত্যার সাথে সেনাবাহিনীর কিছু কর্মকর্তাও জড়িত ছিল বলে জানিয়েছেন তিনি। 1975 সালে 15 আগস্ট আক্রমণের সময় শেখ মুজিবুর রহমান তার সামরিক সচিব কর্নেল জামিল উদ্দিনকে ফোন করে তার বাড়িতে আক্রমণের কথা জানিয়েছিলেন। কর্নেল জামিল তখন সাথে সাথে রওনা হয়েছিলেন ধানমন্ডির 32 নম্বরের বাড়ির দিকে। কিন্তু সোবহানবাগ মসজিদের কাছে পৌঁছালে তার গাড়ি রোধ করে অভ্যুত্থানের সাথে জড়িত সৈন্যরা। সে বাধা উপেক্ষা করে কর্নেল জামিল সামনে এগিয়ে যেতে চাইলে তাকে গুলি করে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর ধানমন্ডি 32 নম্বরের বাড়িটি অভ্যুত্থানের সাথে জড়িত সেনাদের নিয়ন্ত্রণে ছিল। সে সময় ঢাকা সেনানিবাসে লেফটেন্যান্ট কর্নেল হিসাবে কর্মরত ছিলেন আমিন আহমেদ চৌধুরী, যিনি পরে মেজর জেনারেল হয়েছিলেন। আমিন আহমেদ চৌধুরী 2013 সালে মারা যান। 2010 সালে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, 1975 সালে 15 আগস্ট ভোর 5টার দিকে হত্যাকাণ্ডের সাথে জড়িত একজন সেনা কর্মকর্তা মেজর রশিদের নেতৃত্বে একদল সেনা তার বাড়ি ঘিরে ফেলে। আমিন আহমেদ চৌধুরী তখনও জানতেন না যে রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছে। মেজর রশিদের নেতৃত্বে সৈন্যরা আমিন আহমেদ চৌধুরী এবং তৎকালীন কর্নেল সাফায়েত জামিলকে নিয়ে যায় মেজর জেনারেল জিয়াউর রহমানের বাড়িতে। জেনারেল জিয়া তখন সেনাবাহিনীর উপপ্রধান। জেনারেল জিয়াউর রহমানের বাড়িতে ঢোকার সময় রেডিওর মাধ্যমে আমিন আহমেদ চৌধুরী জানতে পারেন যে রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে। তিনি বলেন, জেনারেল জিয়া একদিকে শেভ করছেন, একদিকে শেভ করে নাই। স্লিপিং স্যুটে দৌড়ে এলেন। সাফায়েতকে জিজ্ঞেস করলেন, সাফায়াত কি হয়েছে? সাফায়েত বললেন, অ্যাপারেন্টলি 2 ব্যাটালিয়ন টেস্ট একু। বাহিরে কি হয়েছে এখনো আমরা কিছু জানি না। রেডিওতে অ্যানাউন্সমেন্ট শুনতেছি প্রেসিডেন্ট মারা গেছেন। তখন জেনারেল জিয়া বললেন, সো হোয়াট, লেট ভাইস প্রেসিডেন্ট টেক ওভার, উই হ্যাভ নাথিং টু ডু উইথ পলিটিক্স। সেনাবাহিনীর 2টি ব্যাটালিয়ন ও অভ্যুত্থানের সাথে জড়িত থাকলেও পুরো সেনাবাহিনী সেটার পক্ষে ছিল না বলে উল্লেখ করেন আমিন আহমেদ চৌধুরী। ঢাকা সেনানিবাসে যখন এ অভ্যুত্থানের খবর ছড়িয়েছে তখন অনেক দেরি হয়ে গেছে। এ অভ্যুত্থান পরিকল্পনার খবর কেন আগে জানা সম্ভব হয়নি এবং কেন সেনাবাহিনীর অন্য কোনো ইউনিট এগিয়ে আসেনি সেটি আজও এক বিরাট প্রশ্ন। অভ্যুত্থানের পর অনেকে তাকিয়েছিলেন তৎকালীন রক্ষী বাহিনীর প্রতিক্রিয়ার দিকে। সেনাবাহিনীর সাথে রক্ষী বাহিনীর কোনো সংঘাত তৈরি হয় কিনা সেটি নিয়েও অনেকে উদ্বিগ্ন ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সে ধরনের কিছু ঘটেনি। রক্ষী বাহিনীর দিক থেকে কোনো প্রতিক্রিয়া না হওয়ায় অনেকে অবাক হয়েছিলেন। শেখ মুজিবুর রহমানকে হত্যার পর উল্টো রক্ষী বাহিনী আতঙ্কিত হয়ে পড়েছিল বলে জানান আমিন আহমেদ চৌধুরী। আমিন আহমেদ চৌধুরীর দায়িত্ব ছিল রক্ষী বাহিনী যাতে আতঙ্কগ্রস্ত না হয় সে বার্তা তাদের কাছে পৌঁছে দেওয়া। তাই তিনি সেখানে গিয়ে বলেন যে সেনাবাহিনীর কিছু লোক হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকলেও পুরো সেনাবাহিনী এর সাথে জড়িত নয়। হত্যাকাণ্ডের পর তৎকালীন আওয়ামী লীগের একজন সিনিয়র নেতা এবং মন্ত্রী পরিষদের সদস্য
খন্দকার মোস্তাক আহমেদ রাষ্ট্রপতির দায়িত্ব নেন। সামগ্রিকভাবে 15 আগস্ট সারাদিন সেনাবাহিনীর ভেতর থেকে হত্যাকাণ্ডের সাথে জড়িত সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ দেখা যায়নি। সুপ্রিয় দর্শক, এত বড় একটা হত্যাকাণ্ডের পরও চারিদিকে এই যে নীরবতা, এই নীরবতার পেছনের কারণ কি ছিল বলে আপনার মনে হয়? এ বিষয়ে আপনার কোনো ধারণা থাকলে ভিডিওটির কমেন্ট বক্সে জানাতে পারেন। অবশ্যই কমেন্ট করে জানাও যে কিন্তু কেসটা সত্যি কথা বলতে কি, যেটা আমরা সিচুয়েশনটা বুঝতে পারলাম যে হঠাৎ করেই হয়েছে, সে আগের থেকে কিছুই বুঝতে পারেনি। আর এটা হওয়ার পরে কিন্তু কেসটা পুরো চাপা পড়ে গেছে, যে কারো মুখে কোনো শব্দ নেই। বিশেষ করে সিকিউরিটি মানে এতটা খারাপ ছিল, জাস্ট আমি শুনেই অবাক যে কোনো ছিল না। কোনো সিকিউরিটি নেই, হয়তো একটা দুটো ছিল কি জানি না, কিন্তু মানে এতটা পলিটিক্স ছিল ভিতরে, অনেক কিছুই ছিল গাইস। সেগুলো তলে কিন্তু তলে আমরা জানি না, তোমরা বললো অবশ্যই কমেন্টে যে জানাও। সেনাবাহিনী অনেকে যুক্ত ছিল, অনেক কিছুই আছে না। এত সহজ নাকি মানে একটা এত মানুষকে সহজ না, আগে থেকে প্ল্যানিং চলছিল। প্ল্যানিং ছিল, বা ছিল বলতে ছিলই অবশ্যই, আর প্লাস কিভাবে মারা হবে সেটাও প্ল্যানিং ছিল। তো অবশ্যই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আজকে সত্যি অনেক কিছু ফ্যাক্ট জানতে পারলাম, অজানা কিছু মিস্টিরিয়াস কাহিনী। মিস্টিরিয়াস বলবো কারণ আমাদের কাছে অজানা, পুরোপুরি অজানা, আমরা কিন্তু পুরোই সারপ্রাইজ একদম। তো চলো গাইস, নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখাবে। সাবস্ক্রাইব যদি না করে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে, নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখাবে। বাই বাই, টাটা। টেক কেয়ার।